সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে গাজা সিটি দখলে অভিযানের মধ্যেই জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতির আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এক্ষেত্রে এই উদ্যোগকে কতটা সফল হবে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আমি এটা সফলতার কোনো ধরনের সম্ভাবনা দেখছি না, কেননা নেতানিয়াহু যে কাজটি করছেন তিনি কিন্তু গতকালকে আমরা খেয়াল করেছি যে গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু করে দিয়েছেন, যেটি নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই কথা বলে আসছেন। যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনাটি চলছিল, যুদ্ধবিরতি নিয়ে আলোচনাটিও কিন্তু সফল না হওয়ার কোনো কারণ ছিল না। ইসরায়েলের দেওয়া ভিন্ন শর্ত যেগুলো ছিল সেগুলো কিন্তু হামাস এক ধরনের মেনে নিয়েছিল। মিশর এবং আপনার জর্ডানের সহায়তায় যে যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্যে ছিল সেটার পিছনে। সেই আলোচনা তো আমরা যেটি দেখলাম, যে আলোচনা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ইসরায়েল যেভাবে গাজা দখলের পরিকল্পনাকে নিয়ে ভেতরে ভেতরে কাজ করছিল, এবং এখন আবারও গাজা দখলের পরিকল্পনাটি শুরু করে দেওয়ার পরে তারা জিম্মি মুক্তির নাম এবং সেখানে হামাসের সাথে যে আলোচনা বা যুদ্ধবিরতি নিয়ে যে কথাগুলো বলছে, এইগুলো আসলে বাস্তবে আমরা যেটা মনে করছি যে কোনোটাই ঘটার মতো নয়। কেননা নেতানিয়াহুর ভেতরের যে পরিকল্পনা তিনি কিন্তু কিছুদিন আগে যেটি প্রকাশ করে দিয়েছেন, তার ভেতরে একটি পরিকল্পনা কাজ করছে, সেটি হচ্ছে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করা, যার ভেতরে থাকবে গাজা, লেবানন, সিরিয়া, এবং এমনকি আপনার মিশরের সিনাই উপদ্বীপের একটি অংশ সহ। সুতরাং তার যে এই যে একটু সুদূর প্রসারী এবং তার যে এই যে একটি এক ধরনের লোভনীয় পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে আমি মনে করি গাজা দখলটি একটি উপলক্ষ। এবং সেই ক্ষেত্রে এবং এখন এই মুহূর্তে যদি আলোচনা শুরু হয়, তার কাছে অনেক শর্ত থাকবে, অনেক রকম বিষয় থাকবে, অজুহাত থাকবে, যেখানে তিনি বলবেন যে না, যুদ্ধবিরতি আলোচনাটি চালিয়ে যাওয়া সম্ভব নয়, সুতরাং আমরা আবারও গাজা দখল করছি। সুতরাং গাজা যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এর মধ্যে আলোচনার কিছু নেই আসলে। এখন একটি বিষয় থাকে, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যদি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে ইসরায়েলকে বাধাগ্রস্ত করা হয়, এই অবস্থায় যুদ্ধবিরতি কোনো আলোচনার মধ্য দিয়ে হামাস কে নিবৃত্ত করার নাম করে গাজার মানুষকে রক্ষা করার আমি কোনো সুযোগ দেখছি না। একমাত্র উপায় হচ্ছে বৃহত্তর একটি আন্তর্জাতিক চাপটি ছাড়া ইসরায়েলকে এই জায়গা থেকে মুক্ত করা সম্ভব নয়। এবং গাজা থেকেও গাজার যে নিরীহ মানবতার কে রক্ষা করার জন্য এটি একটি বড় একটি কার্যকর উপায় হতে পারে এবং আমরা দেখছি যে জাতিসংঘের উদ্যোগে। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই কিন্তু গাজা সিটি দখলে অনড় এখন পর্যন্ত নেতানিয়াহু। এক্ষেত্রে কি পশ্চিমা সমর্থন হারানোর ঝুঁকি আছে কিনা, বা থাকলেও কতটা? পশ্চিমা সমর্থন কি ইসরায়েল খুব একটি কেয়ার করছে গত কয়েক বছর ধরে যদি আমরা দেখি, এবং আপনি সাম্প্রতিক সময়গুলোতেও দেখেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কমপক্ষে দুটি রাষ্ট্র যারা সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে, ফ্রান্স এবং ব্রিটেন, যে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে, এবং তারাও গত কয়েক বছর ধরে কিন্তু ইসরায়েলের এই ধরনের আগ্রাসী তৎপরতাকে তারা নিন্দা জানিয়ে আসছিল, তারা এগুলোর বিরুদ্ধচারণ করে আসছিল। কিন্তু ইসরায়েলের মতো করে কাজ করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন মিত্র রাষ্ট্র অস্ট্রেলিয়া, কানাডা এবং আমরা দেখি যে নিউজিল্যান্ড, ইউরোপিয়ান দেশগুলোর প্রত্যেকটি কিন্তু কোনো রাষ্ট্রই ইসরায়েলের এই তৎপরতাকে সমর্থন দিচ্ছে না। তারপরেও তার একটি মাত্র সমর্থনের জায়গা, যে জায়গা থেকে ঠিক থাকলে নেতানিয়াহু মনে করছেন তার জন্য আর কোনো সমস্যা নেই, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তো তার একজন পরীক্ষিত বন্ধু। সুতরাং ট্রাম্পের কাছ থেকে তিনি বারবার করে গাজায় নতুন নতুন হামলার অনুমতি নিয়ে আসছেন। গত 6 মাসের মধ্যে তিনি 3বার হোয়াইট হাউস গিয়েছেন, সেইখানে ট্রাম্পের সাথে দেখা করেছেন। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো অবশ্যই পশ্চিমাদের অন্য রাষ্ট্রগুলোকে কি ভাবলো না ভাবলো, তার চেয়ে বড় কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তো রয়েছেই। এবং আপনি দেখেন 60,000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে কমপক্ষে 20,000 হচ্ছে শিশু যারা মারা গেছে। আমার ভাবতে খুব অবাক লাগে, কদিন আগে ট্রাম্প পুতিন সাক্ষাৎ হলো, সেই সাক্ষাতে ডোনাল্ড ট্রাম্প পুতিনের কাছে মেলানিয়া ট্রাম্পের একটা চিঠি হস্তান্তর করলেন, যে চিঠিতে মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে এক ধরনের আকুতি জানানো হয়েছে পুতিনের কাছে যে ইউক্রেনে অসংখ্য শিশু মারা যাচ্ছে। কেন জি। তারা কি গাজায় যে শিশুগুলো মারা যাচ্ছে, বেসামরিক নাগরিকগুলো মারা যাচ্ছে, একটি জাতিকে ধ্বংস করা হচ্ছে পরিকল্পিতভাবে, একদম নিশ্চিত করে দেওয়ার যে পায়তারা করা হচ্ছে, এটি কি কারো চোখে পড়ছে না? অত্যন্ত দুঃখজনক বিষয়।
জি, আরেকটু জানতে চাই যে বৈঠকে আগ্রহী হলেও কিন্তু প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন পুতিন। সেক্ষেত্রে বৈঠক হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? পুতিন এবং জেলেনস্কির বৈঠক নিয়ে আমি একটু সন্দিহান। কেননা পুতিন কিন্তু শুরু থেকে জেলেনস্কির সাথে, যখন জেলেনস্কি বৈধ প্রেসিডেন্ট হিসেবে পুতিনের দৃষ্টিতে ছিলেন, তখনও পুতিন খুব একটি আগ্রহ ছিলেন না। বরাবরই বলেছেন যে জেলেনস্কির সঙ্গে কোনো বৈঠক নয় এবং ইউক্রেনকে একটি শর্ত মানতে হবে। সেই শর্তটি হচ্ছে আহ, যুদ্ধে পরাজয় বরণ করতে হবে এবং নেটোর সদস্য পদ পাওয়ার আকাঙ্ক্ষা চিরতরে পরিত্যাগ করতে হবে। এখন গত কয়েক বছর ধরে তিনি বলছেন যে জেলেনস্কি তার প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি এক ধরনের জরুরি অবস্থা জারি করে নিন, যুদ্ধকালীন সরকার এরকম একটি ঘোষণা করে তিনি প্রেসিডেন্ট পদে আছেন। সুতরাং এই ধরনের একজন অবৈধ প্রেসিডেন্টের সাথে কোনোভাবেই রাশিয়া কোনো চুক্তি স্বাক্ষর করতে পারে না। এবং সাম্প্রতিক সময় তিনি যেটি বলেছেন, এখন যদি জেলেনস্কির সাথে তিনি কোনো ধরনের চুক্তিতে আসেন যুদ্ধবিরতি নিয়ে, তাহলে রাশিয়া যে ইউক্রেনের ভবিষ্যৎ যিনি প্রেসিডেন্ট হবেন তিনি এই চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন করতে পারেন। এটি আমি মনে করি আরেক ধরনের তামাশা ছাড়া আর কিছু নয়। এই কারণেই যে একটি চুক্তি যদি স্বাক্ষরিত হয় একটি দেশের সরকারের সাথে আরেকটি দেশের সরকারের হবে, সরকার সেটি জনগণের দ্বারা নির্বাচিত হোক আর না হোক, সরকার তো সরকার ছাড়া একটি রাষ্ট্র চলে না। সুতরাং আর রাশিয়ার মতো রাষ্ট্রের সাথে ভবিষ্যতের ইউক্রেনের কোনো প্রেসিডেন্ট কোনো চুক্তি স্বাক্ষর হলে সেটি মেনে চলবে না, এটিও ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমি যেটি মনে করছি যে পুতিনের দিক থেকে এক ধরনের অনাগ্রহ, সেটি নানাভাবেই প্রকাশ করা হচ্ছে। ট্রাম্প এক্ষেত্রে চেষ্টা করছেন যে পুতিনকে আহ, জেলেনস্কির সাথে বসার ব্যাপারে রাজি করানোর জন্য। কিন্তু আমার কাছে যেটি মনে হয়, পুতিন হয়তো বসবেন কি বসবেন না তার চেয়ে বড় সবচেয়ে বিষয়গুলো হচ্ছে পুতিনের মেসেজটি কিন্তু ট্রাম্পের সাথে বৈঠকে তিনি ক্লিয়ার করে দিয়েছেন। জি। অর্থাৎ একদম নিঃশর্তভাবে ইউক্রেনকে সারেন্ডার করা সহ রাশিয়ার যে ইউক্রেনের ভেতরে দখলকৃত যে জায়গাগুলো, সেগুলিও রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নিতে হবে, নেটোর সদস্যপদ ত্যাগ করতে হবে, ইউক্রেনকে ডিমিলিটারাইজ করতে হবে বিভিন্ন মানে বড় একটি অংশে। সেই সমস্ত জায়গাগুলো যদি মেনে নেওয়া যায় তাহলেই কিন্তু একটি চুক্তি হতে পারে। সেই চুক্তিটি কখন হবে, কিভাবে হবে, কাদের কাদের মধ্যে হবে, সেটি পরের বিষয়। কিন্তু এখানে আমি মনে করি যে জেলেনস্কি এবং পুতিনের বসা না বসা চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউক্রেন রাশিয়ার এই সমস্ত শর্তগুলোকে মেনে নেবে কিনা। ইউক্রেন শুধু না, ইউরোপীয় যে অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো আছে ইউক্রেনের, যদিও সেই মিত্র রাষ্ট্রগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কতটুকু মিত্র রাষ্ট্র হিসেবে আছে সেগুলো নিয়ে সন্দেহ রয়েছে। সুতরাং তাদের একটি ব্যাপার এখানে রয়েছে। সুতরাং আমি মনে করি একটি চূড়ান্ত চুক্তিতে যাওয়ার পূর্বে যে এটিকে সম্মত করার যে বিষয়গুলো উভয়ের পক্ষ থেকে, সেই বিষয়গুলো ফাইনাল না করার আগে দুই নেতার মধ্যে বৈঠক হওয়া না হওয়াটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় না। আমার কাছে মনে জি, হয় যে জনাব ফরিদুল এই আলম, আপনি যুদ্ধ তো অনেকগুলো সম্ভাবনার কথা বললেন, কিন্তু শেষ পর্যন্ত যদি আমরা ধরে নিই যে পুতিনের সঙ্গে বৈঠক যদি ভেস্তেই যায়, তাহলে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান করেছিলেন জেলেনস্কি। সেক্ষেত্রে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের যে অবস্থান, তাতে কি ইউক্রেন আগের মতো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে? কি মনে হচ্ছে আপনার কাছে? ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার আগের মতো সম্ভাবনা নেই। কেননা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনের ট্রেনটিকে মিস করে ফেলেছে বলে আমি মনে করছি। কেননা ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছিলেন এবং সেই ট্রাম্প আসার পর থেকে যে সমর্থনটিকে প্রত্যাহার করে দিয়েছে, এই প্রত্যাহার করার ফলে কিন্তু রাশিয়াকে একটি বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। যে সুযোগে রাশিয়া কিন্তু ইউক্রেনে আরো নতুন নতুন কিছু ভূমি দখল করে ফেলেছে এবং ইউক্রেনের উপর আরো প্রচ্ছন্ন কিছু আধিপত্য এখানে তারা বিস্তার করতে পেরেছে। সুতরাং এখানে যদি নতুন করে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমর্থন দেওয়া শুরুও হয়, সেটিও রাশিয়ার এই আধিপত্যকে আপনার দমন করার জন্য যথেষ্ট হবে বলে আমার মনে হয়। জনাব ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।